আইপিসি এবং সিআরপিসি এখন কিন্তু অতীত। ভারতবর্ষে নতুন ক্রিমিনাল ল যেমন বিএনএস এবং বিএনএসএস অলরেডি ইন্ট্রোডিউস করা হয়েছে। এর পাশাপাশি বেলের ক্ষেত্রেও কিন্তু অনেক চেঞ্জেস এসেছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নতুন ক্রিমিনাল লয়ের আন্ডারে কীভাবে বেল পাবেন, বেল কি, কত ধরনের বেল রয়েছে, কীভাবে নর্মাল বেল বা অ্যান্টিসিপেটরি বেল ফাইল করতে হবে, এবং 41A নোটিশ যেটা সিআরপিসির আন্ডারে ছিল সেটা নতুন আইনে কীভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এই নোটিশ পাওয়ার পর কী করতে হয়। অর্থাৎ যদি কারো এগেনস্টে কোনো এফআইআর হয়ে যায়, এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সব থেকে প্রথমে আমি আলোচনা করবো বেল কি এবং কয় প্রকার। তো খুব ইজিলি আমি বলে দিচ্ছি, বেল হচ্ছে রিলিজ অফ দ্য অ্যাকিউজড পারসন ফর দ্য টাইম বিং। ধরুন আমার এগেনস্টে কোনো একটা ক্রিমিনাল কেস হলো এবং পুলিশ যথাযথ আমাকে অ্যারেস্ট করলো, আমাকে কোর্টে নিয়ে গেল, কিন্তু আমার এগেনস্টে যে অ্যালিগেশনগুলো এসেছিলো সেগুলো কোর্টে কিন্তু এখনো প্রুভ হয়নি। তো সেই ক্ষেত্রে কোর্ট কিন্তু আমাকে পানিশমেন্ট দিতে পারবে না। সেই ক্ষেত্রে আমি ডিমান্ড করতে পারি, যেহেতু অ্যালিগেশনগুলো এখনও প্রুফ হয়নি, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বেল পেতে এন্টাইটেলড। আমাকে বেল দেওয়া হোক, আমি আমার পার্মানেন্ট রেসিডেন্স ছেড়ে কোথাও যাব না, আমি এভিডেন্স টেম্পার করব না, এবং আরও কিছু সার্টেন কন্ডিশন ভিত্তিতে কিন্তু বেল গ্র্যান্ট হতে পারে। অর্থাৎ যদি কারো এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস লজ হয় কিন্তু সেই অ্যালিগেশন তখনও প্রুফ না হয়, তো সেই ক্ষেত্রে সে কিন্তু বেল ক্লেম করতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, বেল ইজ রুল, জেল ইজ এক্সেপশন। অর্থাৎ বেল পাওয়া কিন্তু আপনার অধিকার, আনলেস অ্যান্ড আনটিল ইউ আর প্রুভেন টু বি গিলটি। অর্থাৎ যতক্ষণ না আপনি একজন আসামি হিসেবে প্রুভ হয়ে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বেল পেতে এন্টাইটেল। বেল বা জামিন কয় প্রকার? বেল সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে রেগুলার বেল, একটা হচ্ছে অ্যান্টিসিপেটরি বেল। ধরুন একটা কেস লজ হয়েছে, পুলিশ একটা আসামিকে ধরেছে, বা একটা পুরনো কেস, সেই ক্ষেত্রে ওয়ারেন্ট বেরিয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, তো সেই ক্ষেত্রে বেল নেওয়ার যে প্রসিডিওর রয়েছে, অর্থাৎ অ্যারেস্ট করার পরবর্তী ক্ষেত্রে বেল নেওয়ার যে প্রসিডিওর রয়েছে সেটাকে বলা হয় রেগুলার বেল। অর্থাৎ একজন অ্যারেস্ট হয়ে গেছে থানাতে বা তাকে জেলে রয়েছে, সেখান থেকে তাকে বের করার প্রসিডিওরটাকে বলা হয় রেগুলার বেল। আর ধরুন একটা এফআইআর লজ হয়েছে, পুলিশ এখনো অ্যারেস্ট করেনি, বাট সে তার আগে থেকে অ্যান্টিসিপেটরি বেল নিয়ে রাখতে পারে যাতে পুলিশ তাকে ভবিষ্যতে না অ্যারেস্ট করতে পারে। সেটাকে বলা হয় অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন। অর্থাৎ পুলিশ অ্যারেস্ট করার আগেই আপনি কিন্তু বেল নিয়ে রাখছেন যাতে আপনাকে অ্যারেস্ট না হতে হয়। যেই সমস্ত ক্রাইমের পানিশমেন্ট 3 বছর বা তার কম, সেগুলোকে বলা হয় বেলেবল অফেন্স। এই সমস্ত ক্ষেত্রে আসামিরা কিন্তু বেল অ্যাজ এ ম্যাটার অফ রাইট ক্লেম করতে পারে, অর্থাৎ তাদের অধিকার হিসেবে তারা বেল পেতে পারে, এবং কোর্টও কিন্তু তাদেরকে বেল দিতে বাধ্য থাকবে। শুধুমাত্র এক্সেপশনাল কেসে কিন্তু তাদেরকে বেল দেওয়া থেকে আটকানো যেতে পারে, তাছাড়া কিন্তু তারা সমস্ত কেসেই বেল পেয়ে যাবে। যে সমস্ত কেস সেকশন 436 সিআরপিসির আন্ডারে ছিল এবং 479 অফ বিএনএসএস এর আন্ডারে আসছে, সেই কেসে কিন্তু বেল ম্যাটার অফ রাইট হিসেবে ক্লেম করা যেতে পারে। তো এরপর আসছে নন বেলেবল সেকশন 437 অফ সিআরপিসি, যেখানে বলা ছিল যে সমস্ত ক্রাইমের সাজা বা পানিশমেন্ট 3 বছর বা তার বেশি, সেই সব ক্ষেত্রে কিন্তু কোর্টের ডিসক্রিপশন যে সে বেল পাবে কিনা, এবং সেই ইনফরমেশনটাই এখন কিন্তু দেওয়া রয়েছে সেকশন 481-এ। অর্থাৎ সেকশন 481 অফ বিএনএসএস এ কিন্তু বলে দেওয়া রয়েছে যে নন বেলেবল অফেন্সের ক্ষেত্রেও কিন্তু বেল যদি গ্র্যান্ট করা হয় কী কী ক্ষেত্রে এবং কীভাবে সেটা গ্র্যান্ট করা হবে। এরপর রয়েছে অ্যান্টিসিপেটরি বেল, যেটা 438 অফ সিআরপিসিতে ডিসক্রাইব করা ছিল, এখন সেটা ডিসক্রাইব করা রয়েছে 480 অফ বিএনএসএস। অর্থাৎ 480 অফ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার আন্ডারে বলা রয়েছে যে অ্যান্টিসিপেটরি বেল, ধরুন একটা এফআইআর হয়ে গেল, তারপরে পুলিশ অ্যারেস্ট করার আগে এসে আগাম জামিন নিয়ে রাখতে চাইছে, তো সেই প্রসিডিওরটা কিন্তু 438 এর আন্ডারে কিন্তু ডিসক্রাইব করে দেওয়া ছিল, এখন সেটা ডিসক্রাইব করা রয়েছে 480 অফ বিএনএসএস। আপনারা আগে হয়তো শুনে থাকবেন যে 498 এর কেস লজ করেছে এবং স্বামী অ্যারেস্ট হয়ে গেছে, বা মারপিট করেছে সঙ্গে সঙ্গে তারা অ্যারেস্ট হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেসব আর হয় না, কারণ সুপ্রিম কোর্ট গাইডলাইন্স বের করে দিয়েছে যে 7 বছর বা তার কমের যে সাজাগুলো রয়েছে সেই সমস্ত ক্রাইমে কিন্তু ডাইরেক্ট অ্যারেস্ট হবে না, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ রিকোয়ার্ড। ধরুন কেউ পালিয়ে যাচ্ছে দেশ ছেড়ে বা আবার সে ক্রাইম করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করতে পারে, তাছাড়া কিন্তু অ্যারেস্ট হবে না। তো পুরনো আইনে কিন্তু এরকম কোনো প্রভিশন ছিল না, পুরনো আইনে পুলিশ ডাইরেক্ট অ্যারেস্ট করে নিত। তো সুপ্রিম কোর্ট কিন্তু গাইডলাইন্স দিয়ে দেয়, পুরনো যে আইন ছিল সেকশন 41 এর নোটিশ কিন্তু ম্যান্ডেটারি করে দেয়। অর্থাৎ এমন যদি কোনো ক্রাইম হয় যার সাজা 7 বছর বা তার কম, সেই ক্ষেত্রে পুলিশ তাকে ডাইরেক্ট অ্যারেস্ট করতে পারবে না, পুলিশ তাকে একটা নোটিশ দেবে, সেকশন 41 এর নোটিশ। অর্থাৎ তাকে ইনভাইট করা হচ্ছে পুলিশ স্টেশনে যে আপনার এগেনস্টে এই কেসটা ফাইল করা হয়েছে, আপনার কি বক্তব্য রয়েছে ইনভেস্টিগেশনে সেটা আপনি জানান, আপনার কি এভিডেন্স হচ্ছে সেটা আপনি জানান। এবং এই সেকশনটাই নতুন আইন যেটা বিএনএসএস সেখানে সেকশন 35(3) আকারে রূপ নিয়েছে। অর্থাৎ সেকশন 41 এর যে নোটিশ ছিল, এখন কিন্তু সেই নোটিশটা সেকশন 35(3) অফ বিএনএসএস এর নোটিশে রূপান্তরিত হয়েছে, কিন্তু কন্টেন্টস একই থেকে গেছে। 7 বছর বা তার কমের যে সাজাগুলো রয়েছে সেখানে ডাইরেক্ট অ্যারেস্ট হবে না, সব থেকে প্রথমে পুলিশ কিন্তু আপনাকে ইনভাইট করবে সেকশন
35(3) এই নোটিশ দিয়ে আপনি যদি কমপ্লাই করেন বা পুলিশের যে ইনভেস্টিগেশন সেখানে যদি হেল্প করেন তাহলে কিন্তু ইজিলি বেল পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে পুলিশ 35(3) নোটিশ দেওয়ার পর সে আসামিকে আর এন্টারটেনই করছে না, তাকে বিভিন্নভাবে ঘোরাচ্ছে, হ্যারাস করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনি কমপ্লাই নাও করেন সেই ক্ষেত্রে আপনি বেল পেয়ে যেতে পারেন। এবার আমি খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমার এগেনস্টে একটা 498A যে পুরনো আইন ছিল বা 323 একটা কেস লজ হয়েছে। পুলিশ কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন্স ফলো করতে বাধ্য হবে এবং 41 এর যে নোটিশ ছিল মানে 35(3) অফ BNSS এই নোটিশটা কিন্তু আমাকে প্রথমে সার্ভ করবে। আমার যে অ্যাড্রেস রয়েছে সে এই নোটিশটা কিন্তু সার্ভ করবে। থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু ফোন কল, থ্রু SMS কিন্তু এই নোটিশ সার্ভ করা যায় না। সুপ্রিম কোর্ট কিন্তু নতুন জাজমেন্ট দিয়ে দিয়েছে। এই নোটিশ পাওয়ার পর আমার কাছে দুটো অপশন থাকবে, এক পুলিশের সাথে আমি ইনভেস্টিগেশনে হেল্প করব এবং নর্মাল যে রেগুলার বেল সেটা অ্যাপ্লাই করব, এবং 2 নম্বর অপশন থাকবে আমি অ্যান্টিসিপেটরি বেল প্রে করে নেবো। বেল বা অ্যান্টিসিপেটেড বেলের ক্ষেত্রে 2-3টে পয়েন্ট কিন্তু ভাইটাল। এক হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট, আপনাকে কিন্তু মাঝে মাঝে এরকমও ডাইরেকশন দিয়ে দিতে পারে যে আপনি আপনার যে লোকাল এরিয়া রয়েছে তার বাইরে যেতে পারবেন না বা ওই এরিয়ায় যেতে পারবেন না যেখানে ক্রাইমটা হয়েছিল, বা সপ্তাহে 1বার বা 2বার থানা হাজিরার ডাইরেকশনও কিন্তু দিতে পারে। এগুলোকে বলে কন্ডিশনাল বেল। অর্থাৎ যেই ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ বেল দেওয়া হয়েছে বাট কিছুটা টাইট থাকা উচিত, সেক্ষেত্রে কন্ডিশনাল বেল অফার করা হয়। তো আপনাকে আরও বলে রাখি, বেলের ক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনাকে বেলের যে পিটিশন থাকবে সেখানে কিন্তু অবশ্যই উল্লেখ থাকতে হবে যে হ্যাঁ এই অ্যাড্রেস আমি পার্মানেন্ট হিসেবে ইউজ করি, এই অ্যাড্রেস ছাড়া আমি পালাবো না। 2 নম্বর হচ্ছে আমি ইনোসেন্ট। 3 নম্বর হচ্ছে আমি ট্রায়াল ফেস করতে চাই, অর্থাৎ আমি এই কেসে ইনোসেন্ট, আমি এই ক্রাইম করিনি, আমি ট্রায়াল ফেস করবো। অর্থাৎ যে কোর্টের যে প্রসিডিওর রয়েছে, ইনভেস্টিগেশন পুরো প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওর আমি ফেস করবো এবং সত্য উদ্ঘাটন করবো। আর সব থেকে লাস্ট হচ্ছে আমি উইটনেস বা এভিডেন্স ম্যানিপুলেট করব না। এই সমস্ত গ্রাউন্ড যদি কোর্ট দেখে এবং বিচার করে যে হ্যাঁ ঠিক আছে এই পালাবার কোনো সম্ভাবনা নেই, এভিডেন্স ম্যানিপুলেট করার কোনো সম্ভাবনা নেই, বা সেই এর এগেনস্টে এখনো ক্রাইম প্রুভ হয়নি, তো সেই ক্ষেত্রে কিন্তু বেল গ্র্যান্ট হয়ে যেতে পারে। এই রেগুলার বেল কিন্তু জেএম কোর্টে ফাইল হয়, ACJM বা CJM চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে কিন্তু নর্মাল বেল বা রেগুলার বেল ফাইল হয়। কিন্তু অ্যান্টিসিপেটরি বেলের ক্ষেত্রে সেশন কোর্ট বা হাইকোর্টে কিন্তু আপনাকে ফাইল করতে হবে, যেটা আগাম জামিন, সেক্ষেত্রে সেশন কোর্ট বা হাইকোর্টে কিন্তু আপনাকে ফাইল করতে হবে। যদি জেএম কোর্টে বেল রিজেক্ট হয় সেক্ষেত্রে আবার সেশন কোর্টে যেতে হবে, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। অ্যান্টিসিপেটরি বেলের ক্ষেত্রেও কিন্তু সেম, যদি সেশন কোর্ট রিজেক্ট করে হাইকোর্ট দেন সুপ্রিম কোর্ট, এরকম করে কিন্তু বেল হায়ার কোর্ট থেকেও গ্র্যান্ট হতে পারে। অনেক সময় দেখা যায় যে লোয়ার কোর্ট, তারপরে সেশন কোর্ট, তারপর হাইকোর্টও দেয়নি কিন্তু সুপ্রিম কোর্ট সেই কেসে বেল দিয়ে দিয়েছে, এরকম অনেক কেস রয়েছে। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম বেল রিগার্ডিং যে প্রভিশনগুলো রয়েছে খুব ইজিলি আপনাদের সামনে তুলে ধরার। পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে আমি আরও ল রিলেটেড পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, যেগুলো রেগুলার লাইফে প্রত্যেকটা মানুষের জানা অবশ্যই প্রয়োজন। এই ধরনের ল রিলেটেড ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে দিয়ে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বেল রিগার্ডিং যে কোনো সমস্যা থাকলে বা যে কোনো আইনি সাহায্য পেতে চাইলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন, বা ডেফিনেটলি আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।